in 27.5 hours long that had डायनामिक एक्चुएटर्स लगे होते हैं minutes from the launch time. 4, 3, 2, 1, 0. F12 VPS-01 mission accomplished. কেমন লাগে দেখতে? খুব সুন্দর। কলকাতার মধ্যে তুমি যদি দেখো না, এটা বিভৎস নাম করা। আমি ভাবতে পারিনি কোনোদিন আমি এইসব জায়গায় আসবো। কেন তুমি ভাবো না, মানে কি করে ভাববো? মানে আমরা ছোটবেলায় যে মানুষ হয়েছি না, মানে আমার যদি দেখা যায় বাড়ি অবস্থা এমন ছিল আমাদের, মানে বাবার তো অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আর 2 নম্বর হচ্ছে আমাদের ফ্যামিলি অবস্থা এরকম হয়ে গেছিল যে দাদাকে আমাকে দুজনকেই ভেবে নিতে হচ্ছিল যে আমাদের পড়াশোনাতে ছাড়তেই হবে। আচ্ছা। তো সামহাউ মাধ্যমিকটা আমরা পার করে দিয়েছিলাম। এবার তুমি যদি দেখো মাধ্যমিকের পর 3 মাস গ্যাপ থাকে, তো আমরা ভেবেই নিয়েছিলাম যে মাধ্যমিকের পর হয়তো আমাদের পর এখানেই শেষ। ওটা খুব মানে বাজে ফিলিং ছিল অ্যাকচুয়ালি। তখন তারপর তারপর কি বাবা বললো যে চল তাহলে, তো বাবার সঙ্গে তখন কাজ করতে যেতে হয়েছিল। আচ্ছা, কোথায় কাজ করতে গেছিলে? তুমি হয়তো দেখেছো না, আমাদের ডানলপ থেকে তুমি যখন বেলগড় দিকে আসছো, সরস্বতী প্রেস বলে একটা জায়গা আছে। হ্যাঁ, আমি দেখেছি, সরস্বতী প্রেস দেখেছি। তো সরস্বতী প্রেসে তখন তো আমি খুব ছোট বাচ্চা অ্যাকচুয়ালি, মানে 15-16 এরকম হবে বয়স। তো তখন ওটা ফার্স্ট আমাকে নিতে চাইনি। তখন বাবা রিকোয়েস্ট করাতে বললো আমার ছেলে হয়, তখন বাবার সঙ্গে আমি যেতাম কাজে। তখন তো জানো কত টাকা পেতাম আমি? কত টাকা? তুমি শুনলে হাসবে। তখন আমরা সকাল 8:30 থেকে 5:30 অব্দি কাজ করতাম। 30 টাকা, মানে 30 টাকা ছিল। মাছরাঙা ভাবছো? মাছরাঙা না এটা। না এই পাখিটার নাম কি ভুলে যাচ্ছি। টাক পাখি? হ্যাঁ, জলে থাকে না তো, ওই দেখ। এবার তুমি দেখো, মানে মাধ্যমিকের পর বেশিরভাগ ছেলে মেয়ে ঘুরতে যায়, অনেকে কম্পিউটার শেখে, ঘুরতে যায় দূরে দূরে কোথাও। ওই সময় কাজ করতাম, কাজ করে এসে বসে থাকতাম স্যারের বাড়িতে গিয়ে। কোন স্যারের বাড়িতে গিয়ে? একটা আমার খুবই স্যার থেকে বড় কথা গার্জেন হিসেবে ছিল সুভাষ স্যার, সুভাষ দা বলে ডাকি। তো মাধ্যমিকে আমার রেজাল্ট অ্যাকচুয়ালি আমি স্কুলে ফার্স্ট হয়েছিলাম। তারপর ওই রেজাল্ট দেখেই সব টিচাররা, তার মধ্যে সুভাষ দা সবার আগেই ছিল, বললো তুই পড়াশোনা ছাড়িস না, তুই কন্টিনিউ কর, আমরা হেল্প করবো। তো আমি রিয়েলি খুব গ্রেটফুল মানে সব শিক্ষকদের কাছে যারা আমাকে ওই সময় খুব হেল্প করেছিল। আদারওয়াইজ এটা সম্ভব ছিল না। তো ওই স্যারদের জন্যই আমি পড়াশোনা শুরু করলাম। আবার উচ্চ মাধ্যমিকে আমার খুব ভালো একটা রেজাল্ট হয়েছিল, কিন্তু মানে আমি তোমাকে একটা সত্যি কথা বলছি, আমি আজ পর্যন্ত কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়েছি, কিন্তু আমি কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিইনি। আচ্ছা। এটা পেছনে কারণটা ছিল হচ্ছে আমার শিক্ষক, উনি বলেছিলেন দেখ এটার জন্য, কেন সত্যি তো দেখো না তুমি জয়েন্ট এন্ট্রান্স প্রিপারেশনে কত ঝামেলা আছে বলো তো, টাকা কত দরকার। তো যাই হোক, তখন আমি স্যারদের কথা মতোই তখন ডিপ্লোমা করি। ডিপ্লোমা তো তুমি নিশ্চয়ই জানো। তো ডিপ্লোমাটা আমার করা হলো, সেটা আমি করলাম হচ্ছে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে। তো ডিপ্লোমা করে আমি সঙ্গে একটা কাজও পেয়ে যাই, একটা ছোট্ট একটা কোম্পানি ছিল। ওখানে হয়তো আমার স্যালারি ছিল হয়তো 8 থেকে 9 হাজার টাকা, নিউরি করে করতাম ওটা আমি। তো ছোট্ট কোম্পানিতে আমি 2 মাস কাজ করলাম। 2 মাস কাজ করে বুঝে গেলাম যে এইভাবে চলতে পারে। তো তখন আমি প্যারালালি আমি আবার পড়াশোনা শুরু করলাম। কাজ করতে করতে আমি জিনের যে এক্সামটা হয় ডিপ্লোমার পর থেকে না, যে এক্সামটা হয় সেটাতে আমি ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হয়েছিলাম। ওটা করার জন্যই আমি যাদবপুরে চান্স পেলাম। তো আমার লাইফটা আস্তে আস্তে না শেপ নিচ্ছে, মানে তুমি দেখো কিভাবে শেপ নিচ্ছে আমার লাইফটা। আচ্ছা, যে ডিপ্লোমার পর ডিগ্রি করলে তুমি বললে তুমি ফার্স্ট হয়েছিল, তো যাদবপুর কি প্রথম এতে ছিল ওটার জন্য? হ্যাঁ, মানে বিলেটে ওয়েস্ট বেঙ্গল ফার্স্ট হওয়াতে আমি যাদবপুরে ঢোকার সুযোগ পেয়েছিলাম, কারণ যাদবপুরে 2টো সিট থাকে হয়তো মেকানিক্যালে। ওকে। তার মধ্যে আবার রিজার্ভেশনও আছে, তো এর জন্য ফার্স্ট হওয়াটা খুব দরকার ছিল। আমার মতো ফাইন্যান্সিয়াল কন্ডিশন টাকা দিয়ে প্রাইভেটে পড়ার আমার যোগ্যতা ছিল না, তো একটা বড় একটা রিস্ক ফ্যাক্টর ছিল আমার জন্য। ওকে। হ্যাঁ, তো ওখান থেকে আমি যাদবপুর ঢুকলাম, আর আমার জীবনের একটা
নতুন একটা অধ্যায় খুললো। তোমার যাদবপুরে আসার গল্প তো শোনা গেল, এবারে বলো ইসরোতে কি করে এলে, কি মোটিভেট করলো তোমাকে, তুমি ইসরোতে চলে গেলে যাদবপুর থেকে? দেখো ওটা তুমি যদি বুঝতে চাও না, যাদবপুরে আমি কলেজ ক্যাম্পাসে নিয়েই চাকরি পেয়ে গেছিলাম। ওখানে আমি তো ভালো সময় কাজ করি, দিল্লিতে পেয়েছিলাম ফ্লোর ডেলিভারি একটা কোম্পানিতে। 2 বছর কাজ করলাম ওখানে। 2 বছর কাজ করার পর না, সত্যি বলছি, মানে স্টিল আই ওয়াজ ফিলিং সামথিং মিসিং, মানে কিছু একটা যেন ফিল করছি। তারপর আবার সেই ভেতরে একটা চাকর করে একদিন হট করে অফিসে গেলাম, গিয়ে আমি সাজানো একটা ঘটনা, বাবার শরীর খারাপ, ইভেন কাজ কন্টিনিউ করতে পারবো না, উইদাউট এনি নোটিস পিরিয়ড আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। ওকে, এবার বেরিয়ে গিয়ে তারপর সোজা আমি চলে গেলাম কলকাতায় বাড়িতে। আচ্ছা, বাড়িতে চলে এলে। তো বাড়িতে চলে আসার পর কি করলে? বাড়িতে চলে আসার পর আমি কোনো আলাদা করে কোনো টিউশন নিইনি। আমি আবার ভাবলাম যে আমি মাস্টার্স করবো, গেট দেবো। গভর্নমেন্ট কাছে সেরকম কোনো প্ল্যান ছিল না, বাট এট দ্য সেম টাইম গেটের সিলেবাস একই ছিল, তার জন্য আমি ইসরোর এক্সামটাও লিখলাম। তার সঙ্গে আমি অনেক গেটও ভালো করে পরীক্ষা দিয়েছিলাম, গেটের থ্রু দিয়ে আমি পিএসসিও পেয়ে গেছিলাম, অনেক ভালো ভালো ওকে। তো অনেক অনেক কটা জবের মধ্যে ওয়াই ইসরো? আইএসআরও কেন? অ্যাকচুয়ালি আমি সিরিয়াসলি কোনো ভাবতে পারিনি আমি ইসরোর মতো জায়গায় টিচার করি। হ্যাঁ, বাট আমার একজন স্যার ছিলেন যাদবপুরেরই, উনি বলতেন রাজি ইসরো ভুলে যাও, তুমি নিজেকে প্রিপেয়ার করো, তুমি নিজে ফিল করো তুমি ডিজার্ভ কিনা, এখানে তো আমি কাজ করে হ্যাপিনেস পেতে পারি। আর আমার এখানে সত্যি আমার 6-7 বছর হয়ে গেল ইসরোতে আছে, আমার সেই ফিলিংসটা এখনো হয়নি যে আমি কাজটা ছেড়ে দেবো। বা কেননা আমি 30 টাকা থেকে জার্নিটা শুরু করেছিলাম, সেটা হয়তো আমার একটা কি শেপ নিয়েছে আর কি। তো রান্নার প্রতিও তোমার দেখছি খুব ভালোই একটা ঝোঁক আছে, রান্না বান্নাও তুমি সব শিখে গেছো, একা থাকছো, রান্না বান্না করছো, খাচ্ছো, প্লাস ইসরোতেও এত বড় পোস্টে আছো। তো ওভারঅল জার্নিটা প্রথম থেকে একবার বলো কিরকম কি ছিল? দেখো সিরিয়াসলি বলতে গেলে আমি যেখান থেকে স্টার্ট করেছিলাম না, সত্যি আমাদের অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি যদি ওই অবস্থার থেকে আমি যদি আজকে এখানে আসতে পারি, হ্যাঁ আমি আলাদা স্পেশাল কিছুই করিনি, বাস আমি আমার যারা সিনিয়র আছে তাদেরকে দেখে আমার ভিতরে আশা জাগবে যে আমার কোনো তো করছে। সবসময় একটা পজিটিভিটির মধ্যে ছিল, আর সবসময় যাই হতো না, আমি সবসময় মানতাম এটা আমার জন্য ভালো হচ্ছে। আমি কোনোদিনও কোনো ইনসিডেন্টকে আমি নেগেটিভ ভাবে দেখিনি, যেটাই হয়েছে একটা খুব ভালো আমি ভেবেছি যা হয় ভালোর জন্য, এই অ্যাপ্রোচ আমি চলে গেছি। আর যখনই দেখছি আমার খারাপ সময় এসছে না, আমার তখন সবসময় মনের মধ্যে বলতো আমাকে আরো বেশি পরিশ্রম করতে হবে। তো ওটার মধ্যে বিশ্বাস করো তুমি, ওই জায়গাটাই আমি সবসময় একটা পজিটিভ, আমার রিস্ক নিতে কোনোদিনও ভয় লাগেনি। কারণ আমি 2-2 কাজ ছেড়েছি, একটা ডিপ্লোমার পর কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিচ্ছু নেই, কোনো সাপোর্ট নেই, আমি ওই সময় চাকরি ছেড়েছিলাম। প্লাস আবার আমি বিটেক দেওয়ার পর যাদবপুর থেকে কাজ চাকরি পেলাম, আবার ছেড়ে নিঃস্ব হয়ে 2 বছর পর আবার আমি পড়াশোনা শুরু করলাম। এখন ফাইনালি আমি এখন আইআইটি খড়গপুরে আবার সেই জার্নিটা স্টার্ট করেছি। হ্যাঁ, পড়াশোনা করার সেই পড়াশোনা করার প্রতি আবার যে তোমার ওটা আমার সিরিয়াস, আমি জানি তোমার পড়াতে এবং পড়তে দুটোতেই খুব ভালো লাগে। আমি খুব সত্যি খুব গড ব্লেস বলতে গেলে আমি, কেননা ওই জার্নিটা আমি স্টিল কন্টিনিউ করতে পারছি। আমার কোম্পানি ইসরো আমাকে অনেক সাপোর্ট করেছে এদিক থেকে, কেননা কোম্পানি সাপোর্ট, আর সত্যি মানে আমাকে ওখানে সবাই ভালোবাসে। তুমি বিশ্বাস করে আমার বলতে খুব প্রাউড ফিল হয় যখনই তুমি দেখবে না কোনো জিএসএলভি রকেট লঞ্চ হচ্ছে, ওখানে আমার নিজস্ব হাত থাকে না, আমার স্পর্শ থাকে। যখন দেখছি উপরে যাচ্ছে না, নিউজের ছবিতে দেখছি, তোমার এমন একটা ফিল হয় না, এটা আমার স্পর্শ আছে। সত্যি প্লেস থেকে একদম জিএসএলভি তে হাত, তাই না? পেপার কাগজ খেতে সত্যি খুব আমি আমার নিজেরও একটু প্রাউড ফিল হয়। তো এটাই ছিল। যাই হোক, মানে এখান থেকে আমি একটা কথাই সবাইকে বোঝাতে চাইছি, মানে এই ভিডিওটা বানানোর পেছনে অলওয়েজ বি পজিটিভ। হ্যাঁ, বি পজিটিভ। আর আমি বিশেষ করে ওই ছেলেদের বলতে চাই যাদের কাছে কিছু নেই, তারা এক্সকিউজ দেয় যে আমার এই নেই, ওই নেই, সেই নেই। বাট একটা কথা মনে রাখবে, যদি তুমি চাও না, তুমি পারবে, সে যে কোনো লেভেল থেকে। কারণ আমি নিজের লেভেল থেকে উঠে এসেছি। আজকে আমাদের এই দিনটা এখানে খুব ভালোই কাটলো, মানে সেলিব্রেশন আমরা খুব ভালোই করলাম, পার্টি। হ্যাঁ, তোমাদের সব ভালো লেগেছে তো?
আচ্ছা চলো, দিনটা খুব ভালো গেল। আর তোমাদের হয়তো খুব ভালো লেগেছে ভিডিওটা। যদি তুমি খুব ভালো লেগে থাকে তোমার ভিডিওটা, যদি খুব মোটিভেট হও, প্লিজ চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করে দাও। হ্যাঁ, ভালোবাসা অপেক্ষায় রইলাম। দেখা হচ্ছে নেক্সট অন্য একটা ভালো ভিডিও নিয়ে। চলো টাটা। Thank you. থ্যাংক ইউ।